বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা জানো বিগত কয়েকদিন যাবত তোমাদের সাথে আছি। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে, প্রিন্সিপালস অফ ফিন্যান্স থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের লেকচার আমি তোমাদের ডেলিভারি দিচ্ছি। আর আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম, কারণ তোমরা সবাই জানো যারা ইন্টারমিডিয়েট পাস করেছো তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সার্কুলার দিয়েছে। তোমরা সেটা অবলোকন করেছো। তো 21 জানুয়ারি থেকে তোমার 28 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলতে থাকবে। আর মে মাসের 3 তারিখ শনিবার 11টা থেকে 12টা অবধি তোমাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 ঘন্টার জন্য। সেখানে মিনিমাম 35 পাইলে তুমি পাস হিসেবে গণ্য হবে। তো যারা বিবিএ অনার্স করতে চাচ্ছ তাদের অ্যাকাউন্টিং এর মধ্যে 20 মার্ক থাকবে, ব্যবসা নীতি ও প্রয়োগে 20 মার্ক থাকবে, আর বাংলাদেশ প্রসঙ্গ সাধারণ জ্ঞান থাকবে 10। সুতরাং এই 50 আর ওদিকে বাংলা থেকে 25 মার্ক এবং ইংরেজি থেকে 25 মার্ক, এই টোটাল 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেই সুবাদে আমি তোমাদের অ্যাকাউন্টিং এবং আরো যদি কিছু প্রয়োজন করা যায় সেই ক্ষেত্রে তোমাদের পাশে আছি। তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। যদি দেখো তাহলে আমার মনে হয় অনেক সমস্যায় তোমার কেটে যাবে। তো আমি হিসাব বিজ্ঞান থেকে তোমাদের প্রশ্নের যে মডেল সেটা দেখাবো কিরকম হতে পারে। এরপরেও যদি কোনো প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01711488315 এই নাম্বারে যোগাযোগ করো। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমি সেটা তোমাদের সমাধান করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নিউ অ্যাডমিশন বিবিএ অনার্স, আজকে লেকচার 5। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোকপাত করতে চাই সেটা একটু দেখো। যে ধরে নাও এই ধরনের প্রশ্ন যদি আসে তুমি কিভাবে সলভ করবে। আমি প্রশ্নটা সংক্ষিপ্ত আকারে লিখছি, মনে করো জনাব দেখো এক্স এর, এটা একটা নাম দিলাম জানুয়ারি 1। দেখো জানুয়ারি 1 তারিখে জানুয়ারি 1 তারিখে হিসাবের উদ্বৃত্ত ছিল হিসাবের বৃত্ত বৃত্ত ছিল হাতে নগদ 1,05,000। ব্যাংক জমা 1,10,000। আসবাবপত্র 1,15,000। মজুত পণ্য
1,20,000 প্রদেয় হিসাব 33,000 বকেয়া বেতন 18,000। দেখো এটা হলো জাস্ট প্রশ্ন, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার প্রশ্ন। তো এই প্রশ্নে যা কিছু বলছে বা চেয়েছে সেটা হচ্ছে তোমাকে বলল যে 1 জানুয়ারি তারিখে মোট সম্পদ কত। প্রশ্নটা হচ্ছে এরকম, 1 জানুয়ারিতে মোট সম্পদ কত। তোমরা যেহেতু ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের হিসাব বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান অনেকটাই পাকাপোক্ত আমি জানি। তোমরা একটু খেয়াল করো, হাতে নগদ এটা একটা সম্পদ, ব্যাংক জমা এটা একটা সম্পদ, আসবাবপত্র এটা একটা সম্পদ, মজুদ পণ্য সম্পদ, তো আর তো কিছু নেই। তাহলে এখানে যদি কতে থাকে, সাপোজ ধরো 3,95,000, খতে ধরলাম 2 লক্ষ টাকা, গতে ধরলাম 4,50,000 টাকা, 4,50,000, আর ঘতে ধরলাম 4,19,000। তুমি একটু যোগ করো, হাতে নগদ 1,05,000 আর ব্যাংক জমা 1,10,000, তাহলে 2,15,000 আর আসবাবপত্র 1,15,000, 2,30,000 আর 1 হচ্ছে 3,30,000, 3,30,000 আর হচ্ছে 1,50,000 আর 1,00,000 4,50,000। এখানে দেখো ক নম্বরে 3,95,000, খ নম্বরে 2,00,000, গ নম্বরে 4,50,000, ঘ নম্বরে 4,19,000। যেহেতু আমি যোগ করে 4,50,000 পেয়েছি, সুতরাং 1 জানুয়ারিতে মোট সম্পদের পরিমাণ হবে 4,50,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুতরাং এখানে গ নম্বরটা শুদ্ধ হবে, এটাকে ভরাট করে দিলেই তুমি 1-1 পেয়ে যাবে। একটা কোশ্চেন করা হয়েছে, এখানে বলছে যে এই যে এক্স আছে না, এই ব্যক্তির প্রারম্ভিক মূলধন কত। এই দেখো প্রারম্ভিক মূলধন কত। আচ্ছা, প্রারম্ভিক মূলধন তোমরা কি জানো, কোনো একটি ফার্মের অথবা কোনো একটা বিজনেস প্রতিষ্ঠানের বছরের শুরুতে যে সম্পদগুলো থাকে এবং বছরের শুরুতে যে দায়গুলো থাকে, তার পার্থক্যটাই হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা বলতে পারি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওপেনিং অ্যাসেট and opening liabilities that we called opening capital। এটার অর্থ কি দাঁড়ালো? কোনো একটা ফার্মের অথবা কোনো একটা প্রতিষ্ঠানের বছরের শুরুতে যে সম্পত্তি আছে এবং বছরের শেষ দিনে যে দায় আছে, সেই দুইটা বিষয়ের যদি পার্থক্য করা যায়, তার নাম হচ্ছে প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছ?
তাহলে পরে এখানে 4,50,000 টাকার এই যে সম্পত্তি আছে। তো 4,50,000 টাকা সম্পত্তি থেকে যদি প্রদেয় হিসাব, এটা একটা দায়, বকেয়া বেতন এটা হচ্ছে আরেকটা দায়, তাহলে দুইটা দায় কত হলো দেখো, 3 8 11 হাতে 1 2 52,000 টাকা, 3 8 51,000 টাকা আসে। তাহলে 4,50,000 টাকা থেকে যদি 51,000 টাকা বাদ দেওয়া যায়, এখানে 4টা আনসার থাকবে। ধরে নাও, আমি এটা প্রশ্ন লম্বা করতেছি না, 3,19,000 টাকা একটা প্রশ্নে আছে, আবার ঘতে আরেকটা আছে, আবার গতে আরেকটা আছে, ঘতে আরেকটা আছে। তুমি দেখে দেখে নাও যে আমার 4,01,2,3,4 চারটা সম্পত্তি ছিল 4,50,000। তো এই 4,50,000 থেকে 33,000 এবং 18,000 দুইটা মিলিয়ে আমার দাঁড়ালো 51,000। সুতরাং 4,50,000 থেকে 51,000 টাকা যদি আমি বাদ দিই, তাহলে আমার থাকে 3,19,000 টাকা। সুতরাং এই 3,19,000 না, সরি, 3,99,000 হবে, 3,99,000। তাহলে এটাই হলো প্রারম্ভিক মূলধন। আশা করি তোমরা বিষয়টি আজ করতে পেরেছো বা বুঝতে পেরেছো। তা আমি একটা বিষয় দেখালাম, এর মানে এই নয় যে এরকম যত বিষয় আসুক না কেন তুমি কিন্তু সেটা পারবে। আমি এটা ব্ল্যাকবোর্ডটা তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি আরো একটা প্রশ্ন তোমাদের সামনে আলোকপাত করব। তো দেখো, একটা প্রশ্ন আলোকপাত করতে আমার অনেকগুলো সময় চলে গেল। তো তোমরা যদি আসলে বুঝতে চাও, সময় তো একটু লাগবে, তাড়াহুড়া করে তো আসলে কোনো কিছু হয় না, ঠিক আছে? সেই ক্ষেত্রে ভিডিও যদি একটু লম্বা হয় তোমরা স্কিপ করো না, ঠিক আছে? ওপেনিং টু এন্ড পর্যন্ত দেখবে, তোমার কাজে লাগবে। তো আরেকটা বিষয়, এটা পরীক্ষায় আসে বিগত ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ছিল, সেখান থেকে আমি একটা প্রশ্ন নিচ্ছি যে ধরো হিসাব সমীকরণের, এই যে এখানে আছে হিসাব 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 সমীকরণের বর্ধিত রূপ কোনটি? বর্ধিত বর্ধিত রূপ কোনটি? বর্ধিত রূপ কোনটি? বর্ধিত রূপ কোনটি? ধরে নাও ক, এই হচ্ছে খ, গ, ঘ। এ ইকুয়াল টু এল প্লাস সি, তারপর মাইনাস আর মাইনাস হলো ডি। এটা একটা দিয়েছে তারা, ক্ষতি বলছে এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটা একটা দিয়েছে। আবার ধরো
মাইনাস আর হচ্ছে ডি, এরকম একটা দিয়েছে। লাস্ট ওয়ান ইকুয়াল টু বলেছে এল মাইনাস সি প্লাস আর মাইনাস ই প্লাস হচ্ছে ডি। এই যে চারটা অপশন তারা দিয়েছে, এই চারটার মধ্যে কোনটা তোমার কাছে কারেক্ট মনে হচ্ছে সেটাকেই তুমি ভরাট করবে। দেখো এ মানে কিন্তু অ্যাসেট, এ মানে কি অ্যাসেট। তো অ্যাসেট বলতে আমরা কি বুঝবো? অ্যাসেট বলতে বুঝবো সম্পদ। তো সম্পত্তি সমান দায় পাশে যা থাকে সেখানে এল, এল মানে লায়াবিলিটিস, লায়াবিলিটিস বলে বাহিরের যে দায় আছে সেটা বোঝানো হয়েছে। সি মানে ক্যাপিটাল, আর মানে রেভিনিউ, ই মানে হলো এক্সপেন্স, ডি মানে ড্রয়িং। প্রিয় শিক্ষার্থী শোনো, সম্পদ হচ্ছে এল এর সাথে আমরা যেটা যোগ করব, মূলধন, এই ক্যাপিটাল মানে কি মূলধন, মূলধনের সাথে আমরা রেভিনিউ যেটা থাকে এটা যোগ করি। তাহলে মূলধনের সাথে রেভিনিউ যোগ করে এক্সপেন্স যদি থাকে সেটা বাদ দেব, ড্রয়িং যদি থাকে সেটাও বাদ দেব। সুতরাং এই যে খ নম্বরে যেটা আছে এটাই তোমার কি করতে হবে, ভরাট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, কোন একটি ফার্মের সম্পত্তি সমান হবে এল প্লাস সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। এটি হলো হিসাব সমীকরণের একটি বর্ধিত রূপ। ইংরেজিতে বলা হয় এক্সপান্ডিং অ্যাকাউন্টিং ইকুয়েশন। তোমাকে কেউ যদি ইংরেজিতে কোশ্চেন করে হোয়াট ইজ দ্য এক্সপান্ডিং অ্যাকাউন্টিং ইকুয়েশন, তাহলে তুমি এইভাবে বলবে যে এ ইকুয়াল টু এল প্লাস সির সাথে, সি মানে ক্যাপিটাল, তার সাথে রেভিনিউ মানে মুনাফা যোগ হবে, যদি খরচ থাকে এক্সপেন্স বাদ যাবে, যদি ড্রয়িং থাকে বাদ যাবে। এটি হলো এক্সপান্ডিং অ্যাকাউন্টিং ইকুয়েশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দুটো আইটেম আলোচনা করতে আমার 18 মিনিট চলে গেল প্রায়। তা আমি যদি এরকম আরেকটা আইটেম নিতে থাকি তাহলে হয়তো 25-26 মিনিট চলে যাবে, তাহলে একটু দীর্ঘায়িত হবে। সুতরাং আমি জাস্ট স্যাম্পল আকারেই তোমাদের দেখালাম প্রশ্নর আকার কেমন হতে পারে। তো আজকে আর নয়, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি ভালো না লাগে আমাকে বলতে পারো ইনবক্সে, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে সেটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব যদি কোনো প্রশ্ন থাকে। সেই পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।